রিসেন্টলি আপনারা অনেকেই নীল নাফিসের রিসেন্ট অফিসের এই ছবিগুলো ভাইরাল হতে দেখেছেন। অনেকে আমি দেখতে পাচ্ছি অনেক গ্রুপে আলোচনা করছেন কিভাবে এজেন্সি ক্রিয়েট করা যায়, কিভাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি করা যায়, ভিডিও এডিটিং এজেন্সি করা যায়। আহ, এটা খুবই ভালো জিনিস, বিকজ বাংলাদেশের মতো একটা দেশ থেকে আপনি যখন চেষ্টা করছেন যে নিজের এরকম কিছু একটা হবে, এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল। বাট বিং অ্যান এজেন্সি ওনার, আমার নাম তন্ময়, আমি নেক্সট লিডার্স নামে একটা এজেন্সির কো ফাউন্ডার। আজকে আমি 6টা স্পেসিফিক পয়েন্ট বলবো যেটার কারণে একটা ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং এজেন্সি চলবে না। 6টা পয়েন্টের প্রথম পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ পজিশনিং। পজিশনিং, যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন, ইউ গাইজ অলরেডি নো ইট। পজিশনিং মানে হচ্ছে, ধরেন আমি অ্যাপল কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা আইফোনের কালো রঙের একটা স্লিক ডিজাইন আপনার সামনে মাথায় আসছে হয়তো, বা স্টিভ জবস ধরে আছে এটা মাথায় আসছে। সো ওরা পজিশন করেছে যে ইফ ইউ আর ইনোভেটর, ইফ ইউ আর গেম চেঞ্জার, ইফ ইউ থিঙ্ক ডিফারেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি ফিলিং দ্যাট ইউর আ বিট আউটলায়ার ফ্রম আদার্স, মানে আপনি অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট, তখন আপনি অ্যাপেল ইউজ করেন। সো পজিশনিংটা ওইভাবে কাজ করে। আপনি যদি একটা এজেন্সি হয়ে বিভিন্ন জিনিস একসাথে করার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য সার্ভাইভ করা ইজ ডিফিকাল্ট। কেন? আমি আজকে কথার কথা, আমাদের এজেন্সি থেকে অনেক ধরনের জিনিসের রিকোয়েস্ট আমরা পাই। ভাই আপনারা তো বলছেন মেটা অ্যাডসের জন্য আপনারা অ্যাড এজেন্সি, বাট মেটা অ্যাডসের জন্য কন্টেন্ট প্রয়োজন, আপনারা একটু ব্যবস্থা করে দেন না। এখন অনেক মানুষ আমি দেখেছি এটা করতে, তারা টাকার লোভে এই ধরনের জিনিসপত্র করে। আমাদের তো এক্সিস্টিং টিম আছে, আচ্ছা করে দিই। তখন যেটা হয়, তারা কোয়ালিফাইড হচ্ছে মেটা অ্যাডসের জন্য, তার ওই স্কিল কিন্তু ওই কন্টেন্টের ক্ষেত্রে তার নাই। তো সে চেষ্টা করে টাকার লোভে ওই কন্টেন্টগুলোর হেডিক নিয়ে যে ওভারঅল অপারেশন এলোমেলো হয়ে যায়। এক্সিস্টিং তাদের ইনহাউস যে গ্রাফিক ডিজাইনার আছে ওর উপর প্রেশার চলে যায়, তারপর ওইটা বুঝতে যে ওভারঅল সে ফেটিক ফিল করে, তারপর সে বার্ন আউট হয়ে যায়, ওভারঅল কোনো কিছুই ঠিকমতো কাজ করে না। তখন এক্সিস্টিং ক্লায়েন্টকেই সে ঠিকমতো সার্ভ করতে পারে না। তা বাদে সে যদি তার স্পেসিফিক জিনিসটা আরও বেটার হতো, এবং সাথে যদি সে অনেক টাকা আর্ন করছে বা তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে টাকা আছে বা তার অলরেডি অফিস নেওয়া আছে, সে যদি একজন ক্রিয়েটিভ হেডকে হায়ার করে, যদি সে বুঝতো যে এখানে একটা উইং আছে আমার, সে আরও লোকজনকে হায়ার করে প্রপার ট্রেন করে বা বেস্ট পিপলকে এনে আস্তে আস্তে ওখানে যেত, আদার দ্যান লোভ নিয়ে যে আমরা এটাও করি ওটাও করি। হ্যাঁ, আপনারা ওবিসি বানায় দেবেন, হ্যাঁ ভাই আমরা ওটাও পারবো। আচ্ছা, আপনারা এসিও করেন, ভাই আমরা ওটাও পারবো, এসিও লোকও আছে আমাদের নাই, কিন্তু ওদের দে আর গুগল অ্যাড এক্সপার্ট। সো এই জিনিস অনেক আমি হতে দেখি, যে কারণে আপনার ব্র্যান্ডকে বা আপনার ওই এজেন্সিকে সবাই আলু মনে করে। আলু মানে কি, সব তরকারিতে আছে, তাকে আসলে কোনো স্পেসিফিক জায়গাতে বেস্ট অফ দ্য বেস্ট ভাবে না। আরেকটা নেতিবাচক জিনিস আপনি ফেস করবেন যখন আপনার পজিশনিং ঠিক থাকবে না, স্পেশালি এজেন্সি ওয়ার্ল্ডে বা স্পেসিফিক স্কিল বেসড কোনো জিনিসে, যে আপনি যখনই কোনো একটা ক্লায়েন্টকে হাই চার্জ করতে যাবেন, তখন তারা কিন্তু আপনাকে স্পেশালিস্ট বলে আর দাম দিবে না। তারা মনে করবে এরকম তো আরও অনেকেই আছে, ওরা তো এত চার্জ করতেছে, ওয়াই আর ইউ সেইং 1200 ইউরো, না এটা তো দেখো 120 ইউরো তো হয় কিনা। অ্যান্ড বাংলাদেশের বেশিরভাগ লোকজনই এটাই করে, যে স্যার আমি একটা ফানি মিমস দেখেছিলাম যে মিস্টার তন্ময়, হোয়াটস ইউর স্যালারি এক্সপেকটেশন, উই ক্যান সি দ্যাট ইউ হ্যাভ পোটেন্সিয়াল। স্যার মাই স্যালারি এক্সপেকটেশন ইজ অ্যাট লিস্ট 70,000 টাকা পার মান্থ। 15,000 টাকা দেবো, করবেন? স্যার 2,000 টাকা বাড়ায় দেন, আমি করবো স্যার। আই হ্যাভ লিটারালি সিন, মানে মেবি একটু ড্রামা বা কোথাও ছিল। তো পয়েন্টটা ওরকমই হয় বাংলাদেশিদের সাথে, যে অনেক কষ্ট করে দিন শেষে ভালো পেমেন্ট পায় না। তো প্রথম পয়েন্টটা কি বলেছি আবার বলি, আপনি যদি পজিশনিং না করতে পারেন যে আপনারা কোন কাজে এক্সপার্ট, তাহলে ওই এজেন্সি দিয়ে অনেক বেশি দূর যাওয়া ইজ ডিফিকাল্ট। যেমন নেক্সট লিডার্স, আপনি এখন জিজ্ঞেস করতে পারেন আমাদের পজিশনিং কি। আমরা কিন্তু কখনোই বলি না যে আমরা আপনার বুস্ট করে দেবো, আমরা আপনার ক্রিয়েটিভ করে দেবো। আমরা বিজনেস কনসালটেন্সি দেই, যেটার মাধ্যমে আপনি মার্কেটিং এবং গ্রোথ করতে পারবেন। আমরা অল্টারনেটিভ চ্যানেল নিয়ে আপনাকে সাজেস্ট করি, আমরা আপনাকে এই যে ধরনের কন্টেন্ট আসতেছে, আপনার কী ধরনের কন্টেন্ট করা উচিত, আমরা কিন্তু গ্রুপে বলে দিই যে ভাই এটা করেন, ভাই এটা করেন। সো হ্যান্ড হোল্ডিং যে সাপোর্টটা, এটা আমরা অনেকের ক্ষেত্রে দিয়ে থাকি। অনেকে যদি বলে যে ভাই খুবই আমাদের একটু গ্রাফিক ডিজাইন দরকার, আমরা ইনিশিয়াল সাপোর্ট দিই, বাট উই অলওয়েজ সে যে ভাই অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটার জন্য স্পেশালিস্ট না, বা আমরা কিন্তু এটা করি না। মেইন আমাদের কনসালটেন্সি হচ্ছে আমাদের মেইন সাপোর্ট। কারণ আমাদের কো ফাউন্ডার যে কয়জন আমরা আছি, আমরা বেশ অনেক বছর বাংলাদেশি মার্কেটে কাজ করেছি, সবারই অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, আমরা ই কমার্স বিজনেস ভালো বুঝি। তো আমরা ওইখান থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলো তাদেরকে বলি, অল্টারনেটিভ চ্যানেলে তাদেরকে হেল্প করি। লাইক কেউ SMS পোর্টাল খুলবে, সে জানে না কীভাবে করতে হয়, আমরা তাকে ওখানে করে দিই। কেউ ইমেল মার্কেটিং করতে চায়, মেইল চিপ কীভাবে কাজ করে জানে না, তাকে আমরা ওখানে হেল্প করি। তারপর ধরেন কেউ একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সিআরও বেসড কিছু জিনিস আছে, ওগুলো আমরা তাদেরকে বলি যে এগুলো করেন। আমরা ওইখানে স্পেশালাইজ, আমরা কিন্তু ওইভাবে নিজেদেরকে পজিশন করাতে চাই। এখনও যে খুব ভালো পেরেছি তা না, বাট আমরা ওটা করতে চাই। কিন্তু আমি যদি আজকে থেকে বলার চেষ্টা করি আমরা বুস্টিং এজেন্সি, আমরা আবার পডকাস্টও করে দিই আপনার, আমরা এডিটিংও করি, আমরা এটাও করি ওটাও করি, তাহলে আমরা হয়তো মানুষের টপ অফ দ্য মাইন্ডে গ্রোথ এজেন্সি হিসেবে থাকতে পারবো না। সো প্রথম পয়েন্ট আশা করছি ক্লিয়ার। দ্বিতীয় পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, কোনো একটা মার্কেটিং এজেন্সি আমি যদি কোচিং সেন্টারের সাথে তুলনা করি, দেখবেন যে কথার কথা রমজান স্যারের কোচিং, বাপ্পা স্যারের কোচিং, বা যে কোনো একটা কোচিং একজন নাম দিয়ে যখন ফেমাস হয়,
দ্য পাওয়ার অফ পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন। বাট আজকের ভিডিওটাতে বলতেছে এটার নেগেটিভ ব্যাপারগুলো কোনটা। নেগেটিভ ব্যাপার কি? যখন ধরেন কেউ জানতেছে তন্ময় ভাইয়ের এজেন্সি, তন্ময় ভাই তো সারাদিন 50টা ক্লায়েন্টের অ্যাড চালাবে না, তাই না? এবং প্রত্যেকটা ক্লায়েন্টের মাথায়ও থাকে যে তন্ময় ভাই যদি আমার কাজটা করে দেয় আমরা এক্সট্রা পে করতে রাজি। এটা তো পসিবল হয় না। যেমন আমাদের এজেন্সিতে ওমর স্যারকে সবাই চিনে, ওমর শরীফ ইবনে ভাই, উনি ই কমার্সে 2004 সাল থেকে কাজ করতেছে। এখন স্যার তো তার নিজের অনেক কিছু নিয়ে ব্যস্ত, তার নিজের কনসালটেশন আছে, সেই নেক্সিডাসে আমাদেরকে সে মেন্টর করে। সে তো ক্লায়েন্টের সাথে প্রতি গ্রুপে যে রিপ্লাই করবে না। এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাই। বাট আমরা এটাকে মিটিগেট করার জন্য চেষ্টা করতেছি। প্রথমেই ক্লায়েন্টকে বলা যে ভাই উনি কিন্তু টাইম দিবে না, ইফ ইউ ওয়ান্ট হিজ টাইম দেন ইউ হ্যাভ টু পে দিস। সো এইভাবে এটা কাজ করে। কিন্তু বাংলাদেশের হোক বা অনেক জায়গায় হোক, যে কি ম্যান থাকে ওই এজেন্সির, সে বাদে অন্যরা আসলে তার সাথে ওই লেভেলে খেলতে পারে না। তখনই যে স্কিল গ্যাপ হয় এবং এজেন্সিটা ইভেন্টুয়ালি ভালো করে না। এটা আমি দেখেছি কিছু ক্ষেত্রে, আমাদের এজেন্সির ক্ষেত্রে আমার জন্য এটা হয়। অনেক সময় ক্লায়েন্টরা বলে যে তন্ময় ভাই কি মিটিংয়ে থাকবে? এখন আমি তো মিটিংয়ে থাকতে পারবো না, বিকজ ওই সময় আমি রাজশাহী আছি, ওই সময় আমি যেরকম পডকাস্ট করতেছি। সো এই ইস্যুগুলো একটু আমাদের প্রথম থেকেই বুঝে শুনে চলতে হবে। দেয়ার ক্যান বি পিপল যে আপনার জন্য আসছে, বাট ক্রিয়েটিং দ্যাট প্রপার রোড ম্যাপ, প্রফেশনালিজম, এবং ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ভাই আইল বি ইন দ্য গ্রুপ, আই ক্যান বি দ্য কি ম্যান, বাট আইল বি ইন দ্য গ্রুপ। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি আপনাকে ইনভয়েসও আমি পাঠাবো, আপনার সাথে কথাও বলবো, আমি 24 ঘন্টা আমিই সব কিছু করবো। এটা কখনোই একটা ফিজিবল মডেল না। এতে যেটা হয়, প্রথম ভালো কাজ করলেও যার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে সবাই আসছে, সে কিন্তু বার্ন আউট হয়ে যায়। সো ইটস নট আ উইন উইন সিচুয়েশন। উই হ্যাভ টু অলওয়েজ ফাইন্ড সিচুয়েশনস যেখানে মি অ্যান্ড দ্য ক্লায়েন্ট উই বোথ আর উইনিং, দ্যাটস ওয়াই দে আর পেইং আস, দ্যাটস ওয়াই দ্য এজেন্সি সার্ভাইভিং। থার্ড পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাক অফ ক্লায়েন্ট রিটেনশন। আমি যখন স্টার্ট আপে কাজ করতাম, অ্যাকুইজিশন, রিটেনশন, রেজারেকশন, ডাইং, ডিসইন্টারেস্টেড, এগুলো নিয়ে অনেক আমরা কাজ করেছি। সহজ কথায় বললে, একজন নতুন ক্লায়েন্ট যখন আসছে তাকে বলে অ্যাকুইজিশন। একটা ক্লায়েন্ট যখন রেগুলার আমাদেরকে টাকা দিচ্ছে কয়েক মাস ধরে, সেটাকে বলে রিটেনশন। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্রতি মাসে আমি রিনিউ করছি, বা আমি আমার ওয়াইফাই বিলকে প্রতি মাসে রিনিউ করছি। সো এটাকে বলে রিটেনশন। একজন ক্লায়েন্ট প্রতিদিন আসছে বা বারবার প্রতি মাসে টাকা দিচ্ছে। আর রেজারেকশন মানে ঝরে পড়ছে, তাকে আবার যখন আমি ফিরে আনতেছি তাকে বলে রেজারেকশন, বা ডেড মানুষকে ফিরে আনা। সো বেশিরভাগ এজেন্সির প্রবলেম হচ্ছে তারা রিটেনশনের দিকে ফোকাস কম করে। তারা এই কোল্ড মেইল, লিঙ্কডইন আউটরিচ, এটা ওইটা অনেক কিছু করে। বাট প্রবলেম তখনই হবে যদি আপনি এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে ফোকাস না দেন। ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওয়ার্নিং দেবে যে আমরা একটা মিটিং করতে চাই, এটা আমাদের ভালো লাগতেছে না, ডোন্ট থিঙ্ক হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট মান্থ। তখন আপনাকে বিভিন্ন কাজ করতে হবে। ইফ পসিবল, নাম্বার 1, আমি যেটা আমার কনসালটেশন ক্লায়েন্টদের জন্য আমি অনেক সময় করি, এগেন আপনারা যদি দেখেন আপনারা কমেন্ট করতে পারেন যে মিথ্যা বলতেছি কিনা। অনেক সময় যেটা করি, আমি 1 মাস বলি যে ভাই আপনার বিজনেস তো খারাপ কাজ করছে, ডোন্ট নিড টু পে আস দিস মান্থ, আমরা আপনাকে সেম সার্ভিস দিব। এটাতে যেটা হয় তার ভালো লাগে। এটা কিন্তু এমন না যে আমি ভালো মানুষ, আমি চাই ওই ক্লায়েন্ট যেন না যায়, কারণ ওনাকে পাইছি অনেক কষ্ট করে, ঠিক আছে, এটা একটা। তারপর হচ্ছে আমরা একটা কাজ করি, যেমন ক্লায়েন্টদেরকে মাঝে মাঝে কিছু এক্সট্রা সাপোর্ট দিয়ে দিই। যেমন ধরেন আমার পার্সোনাল এডিটর হায়ার করা আছে, সো তার একটা ভিডিওতে আমরা ফ্রিতে এডিট করে দিলাম। বা ধরেন এটা কিন্তু প্রথমটার সাথে কনফ্লিক্ট করতেছে, বাট এটা জাস্ট টু গিভ হিম সামথিং এক্সট্রা। তারপর ধরেন ইচ্ছা করে তাকে একটা, আমার কোম্পানিতে 6 জন আছে, তার পেজে আমরা একটা রিভিউ দিয়ে দিলাম যে ওকে ইউর প্রোডাক্ট ইজ গুড। তারপর ধরেন কোনো একটা পডকাস্টে আমি যখন আমার অনেকগুলো ক্লায়েন্টের কথা বলি, সো তাদের একটা ক্লায়েন্টের কথা মেনশন করে দিলাম, ওইটা দিয়ে একটা রিলস বানায়, তাকে বললাম যে ভাই নেন, এই রিলসটা আপনি ইউজ করতে পারেন। লং স্টোরি শর্ট, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে এক্সিস্টিং যারা আছে তাদেরকে ধরে রাখতে। কারণ আপনি যখন একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবেন, একটা নতুন ক্লায়েন্টকে এইটা বলে উদ্বুদ্ধ করবেন যে ভাই তোমার আমার কাছ থেকে মার্কেটিং সার্ভিস নেওয়া উচিত বা ভিডিও এডিটিং সার্ভিস নেওয়া উচিত, ওইটার কস্ট অনেক বেশি হবে দেন এক্সিস্টিং কাউকে রিটেন করা। আমি এমন একজনের নাম বলতে পারবো, ইউএস মার্কেটে কাজ করে, আমার পরিচিত, বাট এক্স্যাক্ট আর একটু ডিটেল বলতে পারতেছি না। 3 থেকে 4 মাস সে তার একজন ইউএসের ক্লায়েন্ট, যার জন্য সে তার 1-2 এমপ্লয়ি রাখা লেগেছে এসিও, তাকে 3 থেকে 4 মাস ফ্রিতে সার্ভ করছে। কারণ সে জানে গত 1.5 বছরে এই ক্লায়েন্ট প্রতি মাসে $1,000 বেশি করে তাকে শুধুমাত্র রিটেনার ফি দিয়েছে। এখন তার বিজনেসটা একটু খারাপ কাজ করতেছে ট্রাম্প আসার পর, দ্যাটস ওয়াই সে 3 থেকে 4 মাস তাকে ফ্রিতে সার্ভ করছে। এখন আপনি কি বলবেন এই লোক বোকা? এই লোক বোকা না, কারণ সে ইউএসের মার্কেটে একটা লিড $500-600 দিয়ে তাকে কনভার্ট করা, সেটা করতে চায় না। সে এই জানে যে এই 3-4 মাস যদি আমি তাকে ফ্রিতে সার্ভ করি, পরবর্তীতে এটা আমি পুষাই নিতে পারবো। সো রিটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4th পয়েন্ট হচ্ছে ল্যাক অফ প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এজেন্সি ওয়ার্ল্ডে এটা সবচেয়ে বেশি প্রবলেম দেখেছি, স্পেশালি যদি মাল্টিপল পার্টনার্স থাকে আপনার, আপনি শুরু করতে যাচ্ছেন, আপনি একটু কাইন্ডলি এটা বুঝবেন। আপনার স্কিল হয়তো ডিজিটাল মার্কেটিং, আমার স্কিল, আপনার স্কিল হয়তো ভিডিও এডিটিং, বাট এর মানে এই না যে আপনি ফাইন্যান্সে সব বুঝবেন। আপনি ইয়ার বাই ইয়ার প্রজেকশন বুঝেন, বা আপনি এমপ্লয়িকে কত % মার্কআপ দিতে হবে, বা কোন এমপ্লয়ি কতবার ছুটি নিচ্ছে, তারপরে অনেক কিছু আছে আসলে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার। ইউ হ্যাভ টু ডেফিনেটলি কনসাল্ট উইথ আ পার্সন যে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের। যত ছোট এজেন্সি হোক, 4 জন এমপ্লয়ি, তাও আপনার এটা করা উচিত। তারপর আপনার কয় মাসের বেতনের ব্যাকআপ আপনি রাখতে পারবেন। সার্ভিসের ক্ষেত্রে কয়টা ক্লায়েন্ট চলে গেলে আপনার প্রবলেম হবে,
তারপর কোন ক্লায়েন্টটা এই মুহূর্তে আপনার কি ফোকাস, কাকে কত বেশি অ্যাটেনশন দিতে হবে। তারপরে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে আরও আছে যে এই মুহূর্তে আপনার রিমোট কিছু এজেন্ট দিয়ে আপনি কাজ করান, আপনার রিমোট একজন এজেন্টের বা একজন এমপ্লয়ির পার হেড কস্টে আপনার 30,353 টাকা যাচ্ছে। ওকে আপনার একটা সময় চেষ্টা করতে হবে ইনহাউস টিম বিল্ড করার, তাহলে আপনি অনেক বেশি কন্ট্রোলে তাদের দিয়ে কাজ করাতে পারবেন। তার জন্য তার টেবিল, তার চেয়ার, তার জায়গার ভাড়া, ইলেকট্রিসিটি, তার যদি আপনি লাঞ্চ দেন লাঞ্চ, ওইটার জন্য কখন যে আপনি একটা অফিস নেবেন, এইরকম প্রত্যেকটা জিনিসের প্ল্যানিং যদি না থাকে, ওভারঅল কিন্তু দেখা গেল যে ইনকাম অনেক হচ্ছে বাট দিন শেষে কিছুই থাকছে না। সো যে কোনো একটা এজেন্সি যদি নষ্ট হয় বা যে এজেন্সি যদি কাজ না করে, এটাও একটা বড় রিজন আমি দেখেছি যে মেবি তারা খুব তাড়াতাড়ি অনেক বড় অফিস টফিস নিয়ে যে একদম ওই যে নীল হাফিজের কথা বললাম, হি ইজ ডুইং গ্রেট, হি ইজ মেকিং আ লট অফ মানি, দ্যাটস ওয়াই হি কুড অ্যাফোর্ড ইট। বাট আপনি যদি ভাবেন যে নীলের এখন মাসে কথার কথা আমি জানি না, ডোন্ট কোট মি অন দ্যাট, 80 লাখ টাকা প্রতি মাসে রেভিনিউ, ও একটা অফিস নিচে আমিও নেবো, আমার 4 লাখ টাকা রেভিনিউ প্রতি মাসে, আমারও দেখাইতে হবে আমি কিছু পারি, আমাকেও যেন ট্রুসেন্স পডকাস্টে রাখে, আমাকেও যেন আরজিকি বিয়ে রাখে, দেন ইটস আ প্রবলেমেটিক থিং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনার যেন পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা এভাবে থাকে। এখনও পর্যন্ত আমার সাথে আমার কনসালটেশন ক্লায়েন্টের সাথে যারা কাজ করে তাদের বেশিরভাগই যারা আমার ভিডিও দেখে আসছে, এবং আমি তাদেরকে জেনুইনলি অনেক টাকা দিতে পারি না, বাট দে আর রিয়েলি হ্যাপি বিকজ দে গেট টু লার্ন আ লট অফ থিংস ফ্রম মি। ক্লায়েন্ট কমিউনিকেশন একদম পার্সোনালাইজড আমার সাথে আমার ভাইয়ের মতো শিখতে পারে। হ্যাঁ, সো এটা তাদের জন্য বেনিফিট। বাট আমি কি লং টার্মে চাবো যে একদম শুধুমাত্র রিমোট টিম আমার সাথে কাজ করুক? না, আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ওভাবেই কাজ করতে হবে। তার জন্যই আমি ক্রিয়েটিং মাই অথরিটি বেটার। অলরাইট, নেক্সট পয়েন্টটা হচ্ছে আউটডেটেড স্কিল সেট। এটা পুরোনো এমপ্লয়ীদের মাঝে বেশি দেখা যায় এবং এটা খুবই বড় একটা প্রবলেম। যেমন ধরেন বর্তমানে অনেক মানুষ দেখবেন এখন পর্যন্ত এআই ভিডিও সম্পর্কে অত বেশি জানে না, বাট অনেক মানুষ এমন আছে যারা সোরা দিয়ে অলরেডি কীভাবে ভিডিও করতে হয়, ক্যারেক্টারকে একদম ওখানে লেজিটিমেটভাবে আমার এই ভিডিও যেন কেউ নিতে না পারে, এসব শিখে গেছে। তাহলে যেই ভিডিও এডিটিং এজেন্সির এডিটরটা অলরেডি জানে যে এগুলো কাজ করে, আমি নাম বলবো না, আমার একজন থাম্বনেল ডিজাইনার আছে, ও গ্রুপে ডিরেক্টলি এরকম লিখছে যে ভাইয়া এআই ক্যারেক্টার কেমনে বানায় আমি জানি না, আপনি আমাকে বানাই দেন, আমি তারপর আপনাকে থাম্বনেল বানিয়ে দিচ্ছি। সো আমার ওই ছেলের প্রতি আগ্রহ কমে যাবে আস্তে আস্তে। অন দি আদার হ্যান্ড আমি প্রতিদিনই 5টা-7টা করে এরকম মেইল পাই যারা থাম্বনেল বানায় অলরেডি আমাকে দিয়ে দিছে যে তন্ময় ভাই ইউ আর ক্রিয়েটিং সাম গ্রেট কন্টেন্ট। আমার মাত্র 8-10 হাজার ফলোয়ার ইউটিউবে, লিঙ্কডিন আমার এরকম আছে 2-3 হাজার, ফেসবুকে আছে, টিকটকে আছে, সব মিলাই মনে করেন আমাকে প্রতি মাসে কত 20,000 লোক মতো দেখে। এই 20,000-এর মধ্যে অনেক মানুষের থাম্বনেল ডিজাইনার, তারা আমাকে থাম্বনেল বানাই দিয়ে দেয়। সো যে বলতেছে ভাই আমি এআই ক্যারেক্টার বানাতে পারি না, আমি কি তার ব্যাপারে আগ্রহী হব নাকি যে আমাকে অলরেডি বানাই পাঠাই দিচ্ছে, ওর অর্ধেক কস্টে বানাই দিচ্ছে, আমি কার কাছে যাব বলেন? সো আউটডেটেড স্কিলসের যে কোনো এজেন্সির জন্য একটা সত্যি, আমি যদি আমার এডিটরকে সোরা দিয়ে কীভাবে জেনারেট করে বিরল বানাইতে হয় দেখাই দিতে হয়, তাহলে আমি অবশ্যই ওর সাথে কাজ করব, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে আমার থাকবে যে আল ডেফিনেটলি লুক ফর সামওয়ান যে আমার এই হেডিকটা নিবে না, বিকজ আমার মেইন কাজ তো এজেন্সি চালানো, রাইট? সো এটা অনেক ইম্পর্টেন্ট। মানে আমি বলতে চাচ্ছি এরকম যে আমি একটা ক্রিয়েটর, আমি একটা ভিডিও এডিটিং এজেন্সির কাছ থেকে আমার ভিডিওগুলো অটোমেট করি বা তাদেরকে আমি পাঠাই। সো ওই ভিডিও এডিটিং এজেন্সি যদি আমাকে বলে যে ভাইয়া আমরা তো বিরল ম্যানেজ করতে পারি না, আপনি একটু আমাকে সোরা দিয়ে ম্যানেজ করে দেন, তাহলে কি আমি বেশি আগ্রহী হব ওদের প্রতি? হব না। সো আউটডেটেড স্কিল সেট ইজ আ বিগ প্রবলেম। এটা আসলে কারোর সাথে কথাবার্তা বললেই বোঝা যায় যে সেই বর্তমান যুগ সম্পর্কে কতটুকু জানে। সো আপনি যদি এজেন্সি ফেল না করাতে চান, আপনার এমপ্লয়ীদেরকে নিজে ট্রেনিং করান, নিজে আপনি চ্যাটজিপিটিতে যেয়ে বলবেন যে ভাই বর্তমানে দুনিয়াতে আমাদের ডিজিটাল মার্কেটিং স্পেসে কী কী জিনিস কাজ করছে আমাকে মোটামুটি একদম বেবি ল্যাঙ্গুয়েজে বলো, নিয়ে ওদেরকে ওটা পড়ান, ওদেরকে দেন, ওরা কী কী বুঝছে সেটা যেন আপনাকে রিপোর্ট ব্যাক করে। রিসেন্টলি যেমন আমি আমার সাথে যে কয়েকজন কাজ করে একদম পার্সোনালি ইন্টার্ন টাইপের, তাদেরকে আমি পাওয়ার প্যাক নামে একটা জিনিস বলেছি গুগলের। এটার মানে কি, গুগলে যদি আপনি 3টা ক্যাম্পেইন একসাথে ভালোভাবে চালাতে পারেন তাহলে আপনি রেজাল্ট অনেক ভালো পাবেন। কী কী? সার্চ অ্যাড, 2 হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, পিম্যাক্স বলে অনেকে, 3rd হচ্ছে ডিমান্ড জেন। এখন সার্চ এবং পিম্যাক্স অনেকেই চালাতো, এখন ডিমান্ড জেনের কাহিনীটা কি? ডিমান্ড জেনের কাহিনী হচ্ছে এরকম যে সে জেনারেট করবে ডিমান্ড। আগে আমরা এটাকে ডিসপ্লে অ্যাড হিসেবে চালাইতাম বা অনেক মানুষের কাছে যাবে, অ্যাওয়ারনেস হবে গুগলে, বাট এখন এটা ডিমান্ড জেন, সব বন্ধ করে ডিমান্ড জেন। আপনি ভিডিও দিয়ে ইউটিউবে মানুষের কাছে যাবে বা নতুন মানুষ আপনাকে ডিসকভার করবে, ডিমান্ড জেন নামের মাধ্যমে আছে, ইউ উইল ক্রিয়েট ডিমান্ড। সো এটা অনেকটা ফেসবুক অ্যাডের মতোই কাজ করছে কিছুটা। এখন এই 3টা যদি আপনি পাওয়ার প্যাক একসঙ্গে করেন তাহলে কি, তাহলে ভালো করবে। অ্যান্ড্রোমেটার যে চেঞ্জেসগুলো আসছে, আমি যেদিন আসছে অন্যরা ভিডিও বানানোর আগে আমি রাতের বেলা মাঝরাতে আমি একটা আর্টিকেল লিখছি লিঙ্কডিনে, সেই আর্টিকেলটার লিঙ্কটা আমি আমাদের গ্রুপে ড্রপ করেছি যে ইউ গাইজ অল শুড নো দ্যাট ইভেন ইউ শুড রিড দ্য অফিসিয়াল ডকুমেন্ট, যেন পড়ে আপনি বুঝতে পারেন এখন কী করা লাগবে। নাও উই নো যে কোনো একটা অ্যাডে আগে যেমন আমরা অল্প একটা কন্টেন্ট দিয়ে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন চালাই দিলে ভালো রেজাল্ট আসতো, এখন আমরা জানি যে আপনি যদি একটা অ্যাড চালান 15, 20টা, 30টা
আপনার হুক ক্রিয়েট করতে হবে, বুঝছেন? হুক ক্রিয়েট করে সেই হুকগুলো একবারে আপনার টেস্ট করা শিখতে হবে। বাজেট অত গল্প দিলে হবে না। এখন আপনার রিটার্গেটিং এর আগের মতো আর কাজ করবে না। সো আমি কিন্তু টপ অফ মাই গেম, আমি জানতে পারতেছি। আমার যদি কারেন্ট যেই ছেলেপেলে আমার সাথে কাজ করতেছে এরা যদি এটা না জানে, তাহলে কি এজেন্সি ভালো কাজ করবে? আমি অনেক বেশি এক্সাম্পল দিয়ে বললাম, বাট আই হোপ ইট উইল মেক সেন্স ইফ ইউ আর সামওয়ান যে এজেন্সি ক্রিয়েট করার চেষ্টা করতেছেন। সো আউটডেটেড স্কিল সেট রাখা যাবে না। এভরিডে ইউ নিড টু নো, অ্যাটলিস্ট ইউ শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট কী কী জিনিস কাজ করতেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভ্যানিটি ওভার ভ্যালু। অনেক মানুষ আছে ভ্যানিটি ম্যাট্রিক্সের দিকে বেশি ফোকাসড। ভ্যানিটি ম্যাট্রিক্স মানে কি? যে এমন একটা জিনিস দিয়ে অপটিমাইজ করা যেটা আসলে এই মুহূর্তে গুরুত্ব না। কথার কথা, আমি একটা পডকাস্টে আমার চুল এলোমেলো থাকলো কি থাকলো না এটা ইম্পর্টেন্ট না, বাট আমার মাইকটাকে আসলে ঠিকমতো আছে কি না এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ পডকাস্টের মেইন ব্যাপারটাই সাউন্ড, দ্যাট পার্সন উইল হিয়ার হোয়াট আর দ্য ইনফরমেশন আই এম প্রোভাইডিং। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একটা মডেলিং ফটোশ্যুটে একজনের মেকআপ যদি এলোমেলো থাকে, টোটাল লিপস্টিক দিছে এরকম এরকম হয়ে গেছে উল্টাপাল্টা, সেটা কিন্তু না, কারণ সেখানে বিউটি কন্টেস্টে আছে বা একটা মানে সে একটা প্রোডাক্ট বিক্রি করতেছে। এখন তার যদি ফিগারটা হয় অন্যরকম, যেরকম আপনার বডি শেমিং, মানে ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট আই এম ট্রাইং টু সে। আমি একটা জিম ওপেন করেছি যেখানে আমি একজনকে দিয়ে ফটোশ্যুট করাবো, বাট তার যদি ভুঁড়ি থাকে তাহলে কি হলো? ভ্যানিটি ম্যাট্রিক্স হলো না? কিন্তু তার অনেক ফলোয়ার আছে, ডাজেন্ট ম্যাটার। ইউ আর প্রমোটিং এ জিম, ইউ নিড সামওয়ান হু ইজ মাস্কিউলার। ঠিক আছে? বাংলাদেশে অনেক এজেন্সি ভ্যানিটি ম্যাট্রিক্স দিয়ে মানুষজনকে বোঝায়, আমি নাম বলবো না, অনেক বড় একটা এজেন্সি আছে, এটা অনেক বড় একটা টেলকো বেসড, টেলকো ফোকাসড। যদি কেউ ফিগার আউট করতে পারেন কমেন্ট করেন, আমি জানি। ওরা যখন রিপোর্ট পাঠায় একটা বড় কোম্পানিতে, আমি 1.5 মাস জয়েন করছিলাম ওই টাইমে, আমি প্রথম দিনই ধরে ফেলছি ভাই এই ম্যাট্রিক্সগুলোর মানে কি। উনি বলতেছে ভাই এগুলো তো ইম্পর্টেন্ট, এত ট্রাফিক আসছে, গুগল অ্যানালিটিক্সে হিট আসছে। আমি বলছি ভাইয়া গুগল অ্যানালিটিক্সে আপনি হিট আসছে ঠিক আছে, বাট আমরা তো এখানে অ্যাপ বেসড ব্যবসা করতেছি, ওয়াই আর ইউ শোয়িং আস দিস ডেটা? আপনি তো আমাদেরকে ফায়ার বেসের এগুলো দেখাবেন। তখন না ওরা আমতা করতেছে। এখন আমি বলতেছি না যে আমি অনেক কিছু জানি বা আমি ভালো জানি, আমি বলতে চাচ্ছি দেখেন যেই কোম্পানি অ্যাপ বেসড ক্যাম্পেইনের জন্য টাকা খরচ করে সে কেন আমাকে গুগল অ্যানালিটিক্সের ডেটা দিবে? এটা একটা ভ্যানিটি ম্যাট্রিক্স না? সো আমার মতো মানুষ যখন ওই বিজনেসে ঢুকবে, পরের 2 মাস পরে কিন্তু ইভেন্চুয়ালি ওদের সাথে কাজ আমাদের বন্ধ হয়ে গেছে। অনেক কারণ ছিল, টাকা বাকি ছিল অনেক বছরের, এটাও একটা রিজন। বাট যদি এমন হয় যে আমি একটা এইচভিএসি বিজনেসের কল নাও ক্যাম্পেইনে কাজ করতেছি, কত মানুষ আমার ওয়েবসাইটে আসছে, ডাজেন্ট মেক এনি সেন্স। হোয়াট মেক সেন্স ইজ কতজন আমার এখানে ক্লিক করছে, কতজন কনভার্ট হয়েছে, কতজন 1 মিনিটের বেশি কলে কথা বলেছে। সো আপনি যখন রিপোর্টিংটা করবেন, ডোন্ট থিঙ্ক আপনার ক্লায়েন্ট বোকা। আপনার ক্লায়েন্ট বোকা না, আপনার ক্লায়েন্ট সব বোঝে। ক্লায়েন্টকে না বুঝলেও আপনি এডুকেট করবেন, এডুকেট করলে হবে কি ক্লায়েন্ট থাকবে। ঠিক আছে? সো আমি অ্যাড নিয়ে বেশি বলতেছি, ভিডিও এডিটিংয়ের কথাও বলি। বর্তমানে আপনার যদি কেউ পডকাস্ট ফোকাস জিনিসপত্র করছে, আপনি পডকাস্ট এডিটিং সার্ভিস দেন, তাকে যদি আপনি তার ভিডিওর সাউন্ড যদি এনহ্যান্স না করে, ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি রিমুভ না করতে পারেন, কথার কথা আমি যে স্টুডিওটা আছি এখানে মাঝে মাঝে ধরেন কোনো একটা নয়েজ হলো, এই নয়েজটা রিমুভ না করে আপনি যদি আমাকে বলেন ভাইয়া আমি তো আপনার চেহারা আরও শাহরুখ খানের মতো করে দিছি, ঋতিক রোশনের মতো করে দিছি, এটা ভ্যানিটি ম্যাট্রিক্স। ইট ডাজেন্ট মেক এনি সেন্স। হোয়াট এভার ইউ ডু অ্যাজ অ্যান এজেন্সি ওনার, ইট হ্যাজ টু মেক সেন্স। ভ্যানিটি ওভার ভ্যালু, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ভ্যালু। আমি একটা বইয়ের রেফারেন্স বারবার বিভিন্ন পডকাস্টে বিভিন্ন জায়গায় দিই। বইটার নাম হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বাই স্টিভেন আর কভে। এইটার একটা সেকেন্ড হ্যাবিট আছে, সেটা হচ্ছে বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড। মানে আমি কোনো একটা কাজ করার আগে ওইটার এন্ড ইন মাইন্ডটা রাখতে হবে। আমি এটার আমি মেইন রেজাল্টটা কি, আমি এক্সাম্পলও বারবার দিয়ে আবারও দিচ্ছি। একটা রিয়েল এস্টেট ক্লায়েন্ট যদি আমার কাছে আসে, এসে বলে যে ভাই আমার লিড লাগবে, তার আসলে লিড লাগবে না, তার কয়েকটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটগুলো সেল করা লাগবে। সো আপনি যদি এখন রিভার্স ক্যালকুলেশন করেন যে ওকে আই নিড টু সেল দিস ফ্ল্যাটস, তাহলে লিড জেনারেশন ক্যাম্পেইন চালাবো নাকি আমি আসলে লিফলেট বিতরণ করবো, এইটা আমাকে আসলে চিন্তা করতে হবে, তারপর আপনি কাজ করবেন। সো এগেন ভ্যানিটি ওভার ভ্যালু, সবসময় চেষ্টা করবেন অ্যাজ এন এজেন্সি, যদি মার্কেটিং এজেন্সি হন বা কন্টেন্ট এজেন্সি হন, আমি কি আসলে 15টা কন্টেন্ট করতে চাচ্ছি নাকি একটা কন্টেন্ট করতে চাচ্ছি। আপনারা অনেকেই ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার কেসি নাইস্টেটকে চেনেন ইউএসএ, যারা যারা ওনাকে চেনেন কমেন্টে লিখবেন কেসি। সো কেসির একটা ফেমাস, আমি খুব বেশি ডিটেলসে বলতে পারবো না, বাট ওকে বলা হয়েছিল যে আপনি একটা শর্ট ফিল্ম বানাবেন কিনা। সো কেসি কী করেছে, ও ফিল্মটা না বানিয়ে ওই টাকা মনে খরচ করে ফেলেছিল, দেন হি ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইথ দ্যাট মানি অ্যান্ড দেন ও 1 থেকে 1.5 মিনিটের একটা ডকুমেন্টারি বানিয়েছে। আমি বলবো আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে যেন ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেয়। অ্যান্ড দ্যাট ভিডিও ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট টকড আফটার ভিডিও অ্যাট দ্যাট টাইম, 15-16 সালের দিকের কথা। নাইকি মনে টাকা দিয়েছিল, বলেছিল যে ইউ মেক এ ডকুমেন্টারি। হি ডিড নট মেক দ্য ডকুমেন্টারি, বাট সে 1.5 মিনিটের একটা ভিডিও করেছিল যেখানে সে এখান থেকে দৌড়ায় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছে বিভিন্ন দেশে। অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি অ্যান আইকনিক থিং। সো লং স্টোরি শর্ট, আন্ডারস্ট্যান্ড দ্য মেইন থিং।
ওদের মেইন অবজেক্টিভ ছিল কোনো কিছু প্রমোট করা বা কোনো একটা ডেয়ারিং কিছু করা, সেটা করেছে। ইট ডাজেন্ট হ্যাভ টু বি আ প্রপার ফিল্ম। সো এটাই বললাম, আশা করছি যারা যারা এজেন্সি ক্রিয়েট করার কথা ভাবছিলেন, আমার যে এজেন্সি ক্রিয়েট করার এক্সপিরিয়েন্স অনেক বছরের তা না, আরও এক্সপিরিয়েন্স মানুষের কমেন্ট হয়তো আরও আমাকে অনেক জায়গায় বলতে পারে যে এটা ইম্পর্টেন্ট, বাট আমার কাছে এই জিনিসগুলা রেগুলারলি চোখে পড়ে। তো অনেক মানুষ আমাকে মেইল করে যে ভাইয়া, খুবই হাস্যকর এটা, আমাকে মেইল করে যে ভাইয়া আমি সিলেটে বসে আমার 2টা ফ্রেন্ডকে নিয়ে একটা এজেন্সি ক্রিয়েট করছি, ইউএসের ক্লায়েন্ট কীভাবে বাবা আমাকে হেল্প করেন। এখন উনি একটা এজেন্সি ওনার মার্কেটিংয়ের জন্য আমার কাছে হেল্প চাচ্ছে, সমস্যা না, মানে উনি মার্কেটিং সার্ভিস দিয়ে আরেকজনকে হেল্প করবে, বুঝছেন? উনি আমার কাছে হেল্প চাচ্ছে যে আমি কীভাবে ওনার এজেন্সি হেল্প করতে পারি মার্কেটিং করতে। তো ব্যাপারটা এরকম হয়ে গেলে একটু সমস্যা। অল দ্য বেস্ট। এমন হইতে পারে যে ভিডিও যখন আপলোড হবে আমার এজেন্সি থাকলো না, মানে হইতে পারে যে আমার এজেন্সিও ফেল করলো, বাট যেটা সত্যি সেটা সত্যি, আমরা নিজেরাও এখানে অনেক স্ট্রাগল করছি। দ্যাটস ইট। আই হোপ ইউ লাইক ইট, এবং আপনি যেগুলো আপনার মনে হচ্ছে আপনি নতুন জানতে পেরেছেন বা আপনি আমার সাথে একমত, সেগুলো কমেন্টে কাইন্ডলি জানাবেন। এবং এগেন কেসি নাইস্টেট এটা একটু বললেন বা কেসি লিখে দিন, তাহলে বুঝতে পারবো যে আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। থ্যাংক ইউ।